আজকের আলোচনায় আমরা ভারতের প্রতিবন্ধী ব্যক্তিদের বিবাহ উৎসাহ ভাতা এবং এই সম্পর্কিত সরকারি নীতিগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, রাজ্যগুলো ঠিক কিভাবে এই অন্তর্ভুক্তিমূলক বিবাহে উৎসাহ দিচ্ছে? চলুন রাজ্যভিত্তিক নীতিগুলো একটু খতিয়ে দেখা যাক। এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য কিন্তু শুধু টাকা দেওয়া নয়, বরং প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিকভাবে পুনর্বাসন এবং মূল স্রোতে আনা। মজার ব্যাপার হল ন্যূনতম 40% প্রতিবন্ধকতা বা বিয়ের আইনি বয়সের মতো প্রাথমিক শর্তগুলো সারা দেশেই প্রায় এক। তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রমও আছে, যেমন ত্রিপুরায় টানা 15 বছর থাকতে হবে আর পুডুচেরিতে রয়েছে কড়া আয়ের সীমা। শর্ত এক হলেও তালিকায় লক্ষ্য করলে দেখা যায় রাজ্যভেদে আর্থিক অনুদানের পরিমাণ কিন্তু আকাশ-পাতাল তফাত। সবচেয়ে চমকপ্রদ হল মধ্যপ্রদেশ। এখানে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যেতে পারে। অভাবনীয়, তাই না? তবে দম্পতির একজন নাকি দুজনেই প্রতিবন্ধী, তার উপর ভিত্তি করে অনুদানের অঙ্কটা কিন্তু রাজ্যভেদে বেশ ওঠানামা করে। আবার মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখা যায় এরা পুরো টাকাটা একসাথে না দিয়ে সেভিংস বা গৃহস্থালির মতো দরকারি খাতে ভাগ করে দেয়। একই রকমভাবে পুদুচেরিও ভবিষ্যৎ সুরক্ষার কথা ভেবে সিংহভাগ টাকায় ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হিসেবে আটকে রাখে। অপব্যবহার রুখতে ওড়িশার মতো রাজ্যগুলো আবার অনুদানের টাকা বেশ কয়েক বছরের জন্য জয়েন্ট অ্যাকাউন্টে ফিক্সড করে রাখে। নিয়ম কিন্তু বেশ কড়া। নির্দিষ্ট সময়ের আগে বিচ্ছেদ হলে মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ে পুরো টাকাটাই জরিমানা হিসেবে ফেরত দিতে হয়। আর ওড়িশায় মিথ্যা তথ্য দিলে বা জালিয়াতি করলে জরিমানা তো বটেই, এমনকি কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এই সুবিধা পাওয়ার জন্য বিয়ের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন এবং স্থানীয় সমাজ কল্যাণ অফিসে সঠিক সময়ে আবেদন করাটা কিন্তু একদম বাধ্যতামূলক। তবে সময়সীমার ব্যাপারে খুব সাবধান। বিয়ের পর নির্দিষ্ট ডেডলাইন পেরিয়ে গেলে এই অনুদান কিন্তু কোনোভাবেই পাওয়া যাবে না। এর জন্য সঠিক নথিপত্র, বিশেষ করে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট এবং ভেরিফাইড প্রতিবন্ধী শংসাপত্র জমা দেওয়া একেবারেই মাস্ট। সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, অনুদানের এই বিপুল বৈষম্য কি সামাজিক পুনর্বাসনে একটা অসমতা তৈরি করছে না?